চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষে ফসলের ক্ষয়ক্ষতি, সুরক্ষিত আছে সীমান্ত, অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ময়মনসিংহে যানজট ভোগান্তি কমাতে 6টি সড়কে চলবে অটোরিকশা, সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত ইতিবাচক বলছেন নগরবাসী, প্রতিবাদে চালকদের বিক্ষোভ। সুনামগঞ্জে এখনো শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ, আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জনবল সংকটে পরিত্যক্ত হবিগঞ্জের 8 রেল স্টেশন, খোয়া যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আসবাব সহ বিভিন্ন মালামাল, পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই শেরপুরে গড়ে উঠছে একের পর এক ইটভাটা, 65টির মধ্যে ছাড়পত্র আছে মাত্র 2টির, দায় সারা অভিযানই আটকা পরিবেশ অধিদপ্তর। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে শনিবার ভারতীয় নাগরিকরা শূন্য রেখার ভেতরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের জমির ফসল নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে, কৃষক ছাড়া স্থানীয়দের শূন্য রেখায় যেতে দেয়া হচ্ছে না। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। আলতাফ হোসেন, বয়স 65, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ। বেড়া যায়নি যেদিন থেকে সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে। মনে করে যে বিএসএফ সাঁতে হ্যাঁ ভারতের, ওরা সাঁতে থাকছে, ওইখান থেকে শুরু করে কোপাইতে গাছ গেট থেকে ফসল কাটতে লাগলো, বাধা দিচ্ছে, বাধা মানছে না, মানুষ হুড়কে ওরা বম মারছে, গ্যাস মারছে, চোখ জ্বলছে, মুখ জ্বলছে, তখন পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাই, তোমার ফসলটা কাটিয়েন না, এত রকম আমার ইয়াতে পুলিশ মানা করছে। যে শুধু আলতাফ হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অনেকে। ভুট্টা ক্ষতি হয়েছে, গম ক্ষতি হয়েছে, গাছ গাছালি কেটে ফেলে দেহে বহুত রকমের ক্ষতি হয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা গম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান, নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের 150 গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গত 6 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে 50 থেকে 100 গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেন বাংলাদেশি নাগরিকরা। এরই জেরে শনিবার ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর সতর্ক অবস্থানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওরা গম কাটা নিয়ে আমাকে এইভাবে অন্যায় করে বিএসএফ নিয়েছে, গ্যাস মারছে দিয়ে আমরাকে তেড়ে আমাকে ফসল পানি নষ্ট করে দিয়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে দাবি করে স্থানীয়দের শূন্যরেখায় যেতে বারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে স্থানীয়দের সাথে আলোচনার পাশাপাশি দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল। এছাড়া শনিবার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। এদিকে সীমান্তে অধিকার প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত আছে, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। যেটুকু সমস্যা আছে তা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের আলোচনায় সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই, বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে।
বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সীমান্তে কেউ ঢুকতে পারবে না, বিজিবিও সতর্ক অবস্থানে আছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আগামী ফেব্রুয়ারিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের আশাও ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট এই সময়টা খুবই সাময়িক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের স্বৈরাচারী পদক্ষেপ এবং মালিকদের নিজেদের স্বার্থে সংবাদ মাধ্যমকে ব্যবহার করায় জনগণের কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে গণমাধ্যম। রংপুরে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মতবিনিময় সভায় অংশ নেন বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে কর্মরতরা। সংবাদকর্মীদের কণ্ঠ রোধ করতে বিগত সরকারের করা কালো আইন বাতিল সহ ওয়েজ বোর্ড ও ঝুঁকি ভাতা নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে গণমাধ্যমের নানা নাম ভাঙিয়ে কার্ড বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। ফেসবুক ও ইউটিউবে খবর প্রচারের নীতিমালা তৈরির দাবি তোলেন সাংবাদিকরা। এ সময় গণমাধ্যমকে তার নিজ জায়গায় ফেরাতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুষ্টু চক্র ভাঙার আহ্বান জানান কামাল আহমেদ। এই দুষ্ট চক্র না ভাঙলে আপনার এই গণমাধ্যমের সমস্যার সমাধান খুব সহজে আসবে না, ভাঙাটা খুব সহজ হবে না। ভাঙতে যেমন এই অন্তর্বর্তী সরকার, তাকেও যেমন পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তাকেও সেই ধারাবাহিকতা বজায় রেখেই আবার নতুন কিছু পদক্ষেপ হয়তো নিতে হবে। আর যে সমস্ত সুপারিশমালা আপনাদের আলাপ আলোচনার ভিত্তিতেই, আপনাদের মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে, সেই সুপারিশমালাগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার যতটুকু সময় পাবে তার চাইতে অনেক বেশি সময় ধরেই থাকবে রাজনৈতিক সরকার। ময়মনসিংহ নগরবাসী নিত্যদিনের সঙ্গী যানজট। ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচলে 6টি সড়ক ঠিক করে দিয়েছে সিটি কর্পোরেশন। তবে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চালকরা। যদিও সিটি কর্পোরেশনের রোডম্যাপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক। ব্রহ্মপুত্র পাড়ে ব্যাটারি চালিত রিকশার দাপট। এই যানের অবাধ চলাফেরায় বাড়ছে যানজট, অন্তহীন ভোগান্তিতে নগরবাসী। এমন বাস্তবতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চলাচলে 6টি সড়ক নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। যদিও সিদ্ধান্ত মানতে নারাজ চালকরা। তারাই অতীতে পারমিশন দিয়ে দিয়েছিল যে তোমরা অলি গলিতে যে কোনো প্রান্তে যেতে পারবা, তাহলে আজকে আমরা তাদের রুটম্যাপ মানি না। আমাদের দাবি একটাই, আমাদের গাড়ি সারা শহরে চলবে, আগে যেভাবে চলছে সেভাবে চলবে। তবে সিটি কর্পোরেশনের রোডম্যাপের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। বলছেন ব্যাটারি চালিত রিকশাকে নীতিমালার মধ্যে আনা জরুরি। সব সময় একটা জ্যাম থাকে, জ্যামে আমাদের অনেক সময় নষ্ট হয়। কষ্ট হোক তাও মানতে রাজি আছি, কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলা ফিরে আসুক। সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই অটোরিকশা চলাচলে সড়ক বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সড়কে বিশৃঙ্খলা কমার আশা তাদের। মিটিং করে সর্বসম্মতিক্রমে রুট বিভাজনের সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আমার কাছে সেক্ষেত্রে মনে হয় না যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আছে। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে যুগোপযোগী বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এই উদ্যোগের মাধ্যমে যানজট অনেকটা নিরসন হবে, তো এই ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করছেন। আমরা মনে করছি সিটি কর্পোরেশন যেন তার সিদ্ধান্তে অটল থাকেন। ময়মনসিংহ নগরীতে চলাচলের জন্য 5,996টি ব্যাটারি চালিত অটোরিকশা, 5,600টি মিশুক ও 5,400টি রিকশার লাইসেন্স রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে পাহাড় কাটলে শ্রমিকদের নয়, মালিকদের গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদনকারী সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানান উপদেষ্টা। অনুষ্ঠানে সিটি মেয়র ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামটাকে 7টা ভাগে ভাগ করে ফেলেন না, এই 7টা কর্মকর্তা 7টা ভাগের দায়িত্বে থাকবে। তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটা করে রাউন্ড দেবে যে কোথাও কোনো পাহাড় কাটা হচ্ছে কিনা। তালিকাতে মালিকের নাম দেবে। সকল মালিককে আপনারা রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি পাঠাবেন যে এটা আপনার পাহাড়, আপনি কাটবেন না। এই টম এন্ড জেরি খেলা কিন্তু পাহাড় কাটা নিয়ে বন্ধ করতে হবে। হ্যাঁ, এবং পাহাড় কাটা আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে আপনাদেরকে বন্ধ করতে হবে। ঘাটে টিকিটের যে মূল্য নির্ধারণ করা তার অতিরিক্ত নিলে ইজারা বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে ভোলার ইলিশা লঞ্চ ঘাট পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে ইলিশা লঞ্চ ঘাটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করছে। বড় বড় প্রকল্প নয়, ছোট ছোট প্রজেক্টেও মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। যেই ভাড়া নির্ধারিত করা থাকে তার থেকে অতিরিক্ত রাখে। আমাদের অত জনবল নাই যে প্রত্যেকটা জায়গায় চেক করা। তারপর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা পিরিয়ডিক্যাল ম্যাজিস্ট্রেট দিয়ে চেক করাবেন যে অতিরিক্ত ভাড়া রাখে কিনা। আমরা ঘাটে যারা দেই, ঘাটে বলা হয় 10 টাকা, তারা আবার বলে এইটা ব্যাগ নিলে 5 টাকা। এগুলো সম্পূর্ণ ইলিগাল। এবং এইরকম যদি কোনো কমপ্লেন আসে এবং সেই কমপ্লেন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেই ইজারাদারের ইজারা আমরা ক্যান্সেল করে দেবো। দেশজুড়ে নানা কর্মসূচিতে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। দেশের স্বাধীনতা ও রাষ্ট্র পরিচালনায় অবদান তুলে ধরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় জানান বিএনপির নেতাকর্মীরা। মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালিত হল দেশ জুড়ে। দিনটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গণতন্ত্র, উন্নয়ন ও বাক স্বাধীনতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জিয়াউর রহমানের জীবনকর্ম, স্বাধীনতা যুদ্ধে অবদান ও রাষ্ট্র পরিচালনায় অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এক ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন না, শুধুমাত্র তিনি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে কাজ করেছেন। এই ক্ষণজন্মা পুরুষের দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃতি হয়েছে, উনাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়াউর রহমান। ওমর ফারুক, সময় সংবাদ। ঝিনাইদহে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা অঙ্গীকার করা হয়েছে। বাংলা সময় আরও থাকছে। সুনামগঞ্জের পাথারিয়া বাংলা বাজার সড়কের 8 কিলোমিটার অংশে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এলজিইডির অবহেলায় শেষ হচ্ছে না সংস্কার কাজ, অভিযোগ স্থানীয়দের। নির্ধারিত সময়ের 1 মাস পার হলেও সুনামগঞ্জে এখনো শুরু হয়নি হাওরের বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। এতে আগাম ঢল ও বন্যার হাত থেকে সোনালী ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার পানি নামতে দেরি করায় বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জের হাওর ঘুরে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির।
কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় সুনামগঞ্জের 12 উপজেলার হাওর জুড়ে বোরো ধানের সমারোহ, যেন দিগন্ত জুড়ে সবুজের গালিচা। হাওর পাড়ের কৃষকের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে একমাত্র ফসল বোরো ফসলের উপর। গেছে বার তো ধান হয়েছে ভালো, হারছে ভালো, এবার দেখি হবে আমরা বলতে পারতাম না। সম্পূর্ণ আমরা ইটার উপরে নির্ভর। একটা ফসল হয় আমরা এর মাঝে যদি বাদ ভাঙ্গা যদি আমরা লইয়া যাই তো আমরা শেষ একবারে। 2017 সালের আগাম বন্যায় এ অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকেরা। প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ওই সময় পানি উন্নয়ন বোর্ডের 24 প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। গত বছরের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা হাওরের কৃষকদের। কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হইব, বৃষ্টি শুরু হইলে তো বাই এটা সঠিকভাবে মাটিটা বইব না। পানগুলো মানে খুব ভালো হয় আর কি, মানে এগুলো মাছ হয় আর কি, তখন তো আমরা কৃষক আর মরলাম না। শুরু করা না যায় তখন শেষ করতে তো প্রায় 7 মাস পর্যন্ত খাজাই যাবে, তখন তো দেখা যাইব যে কমপ্লেকশন হচ্ছে না। সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনি হাওরের ফসল রক্ষা এই বাঁধ সহ উপজেলার অনেক বাঁধই এখনও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে হাওর পাড়ের মানুষেরা ফসল লাগিয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চলতি মৌসুমে জেলার ছোট বড় 134টি হাওরে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওর থেকে পানি দেরিতে নামায় প্রকল্প শুরু হতে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসক জানালেন 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না হলে অর্থ পরিশোধ করা হবে না। ইতিমধ্যেই সকল পিআইসি সদস্যগণকে সংশ্লিষ্ট ইউনো এবং শাখা কর্মকর্তাগণ তাদেরকে প্রথম কিস্তির টাকা অগ্রিম হিসেবে প্রদান করেছে। সম্পূর্ণরূপে পুরো উদ্যমে কাজও শুরু হয়ে গেছে এবং 28 ফেব্রুয়ারির পরে যে পিআইসি গুলা কাজ সম্পন্ন করবে তাদের কোনো ধরনের বিল দেওয়া হবে না। 2023-24 অর্থ বছরে কাবিটা নীতিমালার আওতায় সুনামগঞ্জের 12 উপজেলার প্রায় 1000 কিলোমিটারে 675টি বাঁধ মেরামতে 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের অন্তত 8টি স্টেশন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কার্যকারী পদক্ষেপের অভাবে এগুলোর বেশিরভাগই এখন পরিত্যক্ত। খোয়া যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। এলাকাবাসীর দাবি, স্টেশনগুলো পুনরায় চালু হলে যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। রেলওয়ে বিভাগ বলছে, জনবল সংকটের কারণেই হয়েছে এমন দশা। রাশেদ আহমেদ খানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ঢাকা, সিলেট, চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের লস্করপুর, রশিদপুর, সাটিয়াজুড়ি, তেলিয়াপাড়া, শাহপুর, ইটাখোলা ও কাশিমনগর সহ 8টি স্টেশনের কার্যক্রম নেই দীর্ঘদিন। শতাধিক বছরের পুরনো স্টেশনগুলো 2008 থেকে 2011 সালের দিকে জনবল সংকটের কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়। একই কারণে মনতলা ও নোয়াপাড়া স্টেশনটিও বন্ধের উপক্রম। এতে পরিত্যক্ত স্টেশন ও আশপাশের সরকারি জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা। এমনকি খোয়া যাচ্ছে স্টেশনের মূল্যবান যন্ত্রপাতি, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। স্থানীয়রা বলছেন, স্টেশনগুলো আবার চালু হলে এসব এলাকায় চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য। রেললাইনটা বন্ধ হওয়ার পর থেকে আমাদের এলাকার যাতায়াত ব্যবস্থা খুবই অসুবিধাজনক। আমরা চাই যেটা চালক চালু হইলে আমরা যারা ব্যবসা বাণিজ্য আছে আমরা অনেক লাভ হয়। জমিগুলা সাইডে দখল করে নিয়ে গেছে, যেগুলা পুনরুদ্ধার করে। আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে রেলটা পুনরায় আবার চালু করা হোক। রাতের অন্ধকারে দেখা যায় যে রেলগুলা চুরি করে নিয়ে যায়। আর সিলেট ঢাকার যে ট্রেনগুলো আছে যদি এদিকে যাতায়াত করার সময় দিকে দাঁড়ায় তাহলে আমাদের মনতলাবাসীর জন্য অনেক উপকার হবে। লোকবল নিয়োগ না দেওয়ার কারণেই স্টেশনগুলোর এমন দশা জানালেন রেলওয়ে কর্মকর্তা। বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 2 জন স্টেশন মাস্টার দিয়া অনেকগুলো স্টেশন চালু রাখছে। এই অবস্থায় নতুন লোক যদি নিয়োগ না করা হয়
তাহলে পরবর্তীতে অর্থাৎ কাজ করা সম্ভব হইতো না। 1896 থেকে 1899 সালের দিকে হবিগঞ্জে স্টেশনগুলো নির্মাণ করা হয় জানিয়েছে রেলওয়ে বিভাগ। সময় সংবাদ, হবিগঞ্জ। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীতে নির্মিত RNPL 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। গতরাতে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। বর্তমানে এই কেন্দ্রের উৎপাদিত 110 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত বিদ্যুৎ প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন। আগামী মার্চে দ্বিতীয় ইউনিটে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলছে বলেও জানান তিনি। শেরপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে ইটভাটা। জেলার 65টি ইটভাটার মধ্যে মাত্র 2টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তবে নবায়ন না করায় শতভাগই এখন অবৈধভাবে চলছে। এলাকাবাসী বলছেন, ভাটাগুলোতে ইটের কাঁচামাল মাটি সরবরাহ করতে প্রতিদিন শত শত ট্রাক দিয়ে অবৈধভাবে কেটে আনা হচ্ছে ফসলি জমির উর্বর অংশ। এমনকি জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। বছরে 2-1 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেই দায় সারছে পরিবেশ অধিদপ্তর। বাংলার সময় আরও থাকছে। ধ্বংসের মুখে সিলেট টিলাগড়ের ইকো পার্ক। তত্ত্বাবধান ও চিকিৎসার অভাবে শূন্য হয়ে পড়েছে পশু পাখির খাঁচাগুলো। দুরবস্থায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। সুনামগঞ্জের পাথারিয়া বাংলাবাজার সড়কের 8 কিলোমিটার অংশ জুড়ে শত শত খানাখন্দ। স্থানীয়রা বলছেন, সড়কটি নির্মাণের 20 বছর পরে শুরু হয় সংস্কার কাজ। 14 কিলোমিটার সড়কের 6 কিলোমিটার সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী হয়। কিন্তু মুরাদপুর থেকে বাংলাবাজার দীর্ঘ 8 কিলোমিটারে কোনো কাজ হয়নি। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও মানুষ। সড়ক বিভাগের উদাসীনতার কারণেই এমন দশা অভিযোগ তাদের। তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার আশ্বাস LGEDর। আর সড়কটির সংস্কারে ব্যয় ধরা হয়েছে 20 কোটি টাকা। ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় মূল হোতারা দ্রুত গ্রেফতার না হলে আমরণ অনশনের আলটিমেটাম দিয়েছেন সমন্বয়করা। দুপুরে সংবাদ সম্মেলনে জেলার সমন্বয়করা জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার আন্দোলনে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। এ সময় একজন মারা যান আর শতাধিক আহত হন। এ ঘটনায় একাধিক মামলা হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। 1 সপ্তাহের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন ছাত্র প্রতিনিধিরা। যারা আমাদের একদম সরাসরি হামলায় জড়িত ছিল এবং যারা অর্থ দান করে এবং অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করছে, তাদের দৃশ্যমান কোনো গ্রেপ্তার নাই। স্বৈরাচার যারা দোষর ছিল তারা বিভিন্নভাবে আমাদের আশেপাশে এবং সব জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পুলিশে এরকম কোনো কার্যকলাপ দেখতে পারছি না। দাবি একটাই যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হোক। জুলাই আগস্টে যারা ছাত্র জনতার উপরে মূলত হামলা করেছিল তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে আমরা 5 দিনের আলটিমেটাম দিয়েছি। 5 দিন পরে যদি প্রশাসন আমাদেরকে দৃশ্যমান কোনো গ্রেপ্তার না দেখাতে পারে তাহলে আমরা আমরণ অনশনে যাব। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, স্থায়ী ক্যাম্পাস না থাকায় পরিপূর্ণ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে গুরুদল সরকারি কলেজে বঙ্গবন্ধু ভবনের কয়েকটি তলায় চলছে পাঠদান। দ্রুত ভূমি অধিগ্রহণ করে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। ফলের উপর অতিরিক্ত ভ্যাট ও এসডি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল ব্যবসায়ী সমিতি। সকালে নগরীর ফল মন্ডি এলাকায় কর্মসূচিতে অংশ নিয়ে ভ্যাট প্রত্যাহারে সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ফল রোগীর খাদ্য ও বিলাসী পণ্য নয়। রমজানে যাতে ইফতারে মানুষ ফল রাখতে পারেন সেজন্য অতিরিক্ত শুল্ক কমানোর আহ্বান জানান তারা। ভ্যাট প্রত্যাহার করা না হলে দেশের স্থলবন্দর এবং চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি নেওয়া বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ময়মনসিংহ অবৈধভাবে প্রতারণা করে রক্তের ব্যবসা চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে শনিবার বিকেলে কৌশলে 1 ব্যাগ রক্ত
চুরি করে নিয়ে যাচ্ছিল দুজন। এ সময় তাদের হাতে নাতে আটক করে হাসপাতালের কর্মরতরা। তাদের কোতোয়ালি মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তরা 1 ব্যাগ রক্তের সঙ্গে স্যালাইন মিশিয়ে 3 ব্যাগ বানিয়ে প্রতারণা করে বিক্রি করত বলে জানায় পুলিশ। ধ্বংসের মুখে সিলেট নগরীর টিলাগড়ে গড়ে ওঠা ইকো পার্ক। পার্কের ভেতরের বেশিরভাগ খাঁচাই এখন পরিত্যক্ত। চিত্ত বিনোদনের জন্য তৈরি করা ছোট শিশু পার্কও বিলীনের পথে। একসময় ম্যাকাও, আফ্রিকান প্যারট, দেশি বিদেশি পাখি, অজগর, হরিণ, হনুমান, জেব্রা সহ নানা প্রাণীর দেখা মিললেও সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা শূন্য পার্কের চিড়িয়াখানাটি। এমনকি ইকো পার্কটিতে নেই কোনো পশু চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসকও। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষে ফসলের ক্ষয়ক্ষতি। সুরক্ষিত আছে সীমান্ত, অধিকার আদায়ে ছাড় না দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ময়মনসিংহে যানজট ভোগান্তি কমাতে 6টি সড়কে চলবে অটোরিকশা। সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত ইতিবাচক বলছেন নগরবাসী। প্রতিবাদে চালকদের বিক্ষোভ। এবং সুনামগঞ্জে এখনো শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল বাংলা সময়ে। সঙ্গে থাকুন সময়ের।